কি তারুণ্যকে জাগাতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে বলি, কিন্তু তারুণ্যকে যদি এরকম পরস্পর বিরোধী কথা বলেন, তরুণরা তো বোকা নয়, তারা তো বুঝতে পারে আপনি তাকে একই সাথে দুই কথা বলছেন, যে শিক্ষা তোমার অধিকার, আবার বলছে শিক্ষা তোমার অধিকার নয়। কারণ শিক্ষা কার অধিকার? বাজারের অধিকার। আমি সেদিন আপনাদের কোনো এক টিভিতে বলছিলাম যে আমাদের দেশে এখন কোনো বুদ্ধিজীবী নেই। বুদ্ধিজীবীর জায়গা কে দখল করেছে? আগে বুদ্ধিজীবীরা যে ভূমিকাটা পালন করতো সেটা কে পালন করে? তার নাম মিডিয়া, মানে বাজারের একটা অংশ মিডিয়া, আরো বাজার আছে। এই জন্য বলছি যে শিক্ষার ক্ষেত্রে তাই হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনি যদি আসন ভর্তি হচ্ছেন কি জন্যে? কারণ মানুষ যে শিক্ষাটা চায় বিশ্ববিদ্যালয় সেটা দিচ্ছে না। আর বিশ্ববিদ্যালয় আসন খুলেছে বলে আমি সেখানে ভর্তি হবো কেন? কাজে এইটাকে বলে বেকারত্ব বহু প্রকারের হয়। এক ধরনের বেকারত্বকে আমরা বলি ফ্রিকশনাল। আমি এখন আছি সাংবাদিকতা করছি আর ভালো লাগছে না, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করব, কিন্তু শিক্ষকের পদ খালি হয় নাই, আমি 6 মাস 1 বছর বসে আছি। এটা গুলো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ এক পেশা থেকে আরেক পেশায় যাওয়ার। আরেক ধরনের আনএমপ্লয়মেন্ট হচ্ছে সিজনাল, অর্থাৎ এই মৌসুমে ওই যে আমাদের রিক্সা যারা চালাইতে আসে, তারা এখন ধান কাটা শেষ হয়েছে, সে ঢাকায় এসে 2 মাস রিক্সা চালিয়ে আবার মাগুরা চলে যাবে। এটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ যখন কাজ নাই তখন তাকে ঢাকায় আসতে হয়। এইটা যে আসতে পারে না সে গ্রামে বসে থাকে, ধান কাটা হয়েছে, সেখানে বেকার। এখন আরেক ধরনের আছে যেটার কথা আমি বলছি, এটা হলো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ গোটা অর্থনীতির গঠনের মধ্যেই অত কাজ নেই, যত লোক কাজের জন্য জন্মায়। তখন আমাদেরকে কি উপদেশ দেওয়া হয়েছে জানেন না? গত 50 বছর ধরে জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ বেড়ে যাচ্ছে, আপনি কাজ বাড়াতে পারছেন না, এই জন্য আপনি বলে আগে মানুষের জন্ম নিরোধ করো। এই জন্য জন্ম নিরোধক পিলের এত প্রভাব হয়েছে আমাদের দেশে, যার কারণে আমরা এখন একটা সাফল্য অর্জন করেছি বলে প্রচার করছি যে আমাদের জন্মহার কমে গেছে। এখন জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের সমস্যা নয়, বরঞ্চ বাংলাদেশ ভবিষ্যতে হয়তো মানুষ আমদানি করবে, এমন অবস্থা হবে। এই যে এক জীবনে কত কিছু দেখলাম আমরা। একসময় বলা হতো জনসংখ্যা আমাদের প্রধান সমস্যা, এখন দেখা যাচ্ছে জনসংখ্যা আমাদের তেমন বড় সমস্যা নয়। কিন্তু তারপরেও এই অবস্থাতেও দেখবেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি আপনাকে, পৃথিবীর সবচেয়ে মানে শক্তিশালী দেশ, সবচেয়ে ধনী দেশ না হোক, সেইখানে জানেন এখন এই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ধরেন 25 থেকে 30 কোটি, সেখানে আজ 4 থেকে 5 কোটি লোক দুবেলা না খেয়ে থাকে। আপনি সে দেশ বেরিয়ে আসছেন জানেন। আজকে সারা পৃথিবীতে 700 কোটি লোকের মধ্যে 100 কোটি লোক জাতিসংঘের তথ্য অনুসারে চরম দারিদ্র্য সীমার নিচে বাস করে, যারা দুবেলা খেতে পায় না। এটা কি করে সম্ভব হলো? বাংলাদেশে সম্ভব হলো। অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থা এই বেকারত্ব উৎপাদন করে, আমরা তার একটা শরিক। সেই জন্য বলছিলাম বিশ্ববিদ্যালয়ে যে আসন একদিকে যাচ্ছে খালি, আরেকদিকে ভর্তি হয়ে যাচ্ছে না। ভর্তি হয়ে যাচ্ছে না কেন? জিনিসটা বলে যায়, এই যে পুঁজিবাদের বাজারে দেখা গেছে 1943 সনের যে দুর্ভিক্ষ হয়েছিল কলকাতায়, তখন দেখা যাচ্ছে কলকাতা থেকে চাল কিন্তু রপ্তানি হয়েছে তখন অন্য দেশে, অথচ মানুষ খেতে পারে নাই। আমাদের শিল্পী জয়নুল আবেদিনরা যে কাকের চিত্র এঁকেছে দুর্ভিক্ষে, দেখা যাচ্ছে কি মিষ্টির দোকানে মিষ্টির ভাঁড় রয়েছে আর মানুষ রাস্তায় পড়ে মারা যাচ্ছে। তখন একজন প্রশ্ন করছে তারা ওইটা ভেঙে খায় না কেন? কারণ ওইটা যে ভেঙে খাওয়ার সাহস তার নাই, এবং সেটা সম্ভব বলে সে মনে করে না। সেই সময় কলকাতার প্রমোদ যে বার নৃত্যশালা, তাতে কোথাও প্রমোদ বন্ধ হয় নাই। 1943 সনের দুর্ভিক্ষে বলা হচ্ছে বাংলাদেশে 50 লক্ষ, রক্ষণশীল অনুমান অনুসারে বলছে 50 লক্ষ লোক মারা যায়। এমনকি খোদ সরকার স্বীকার করেছেন 15 লক্ষ লোক মারা গিয়েছে 43 সনের 50-এর মন্বন্তর যেটা বলি। আবুল মনসুর আহমদ তার বইতে লিখছেন আমার দেখা রাজনীতির 50 বছরে 50 লক্ষ লোক মারা গেছে, তার প্রতি 50 প্রতিহত ছিল একটা। আমি সেই জন্যই বলি বর্তমানে এইরকম, এইটাকে আমি বলছি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট।